বর্তমানে যেই সংবিধান, সেখানে আইনসভার সদস্য সংখ্যা হচ্ছে সব মিলিয়ে 350। এর মধ্যে 300 আসন হচ্ছে সরাসরি নির্বাচিত, আর 50 হচ্ছে সংরক্ষিত আসন নারীদের জন্য। তো এইখানে এই জায়গায় একটা মৌলিক পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, সেটা হচ্ছে যে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বদলে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে একটি নিম্নকক্ষ যাকে বলা হবে ন্যাশনাল অ্যাসেম্বলি, এবং আরেকটি হচ্ছে উচ্চকক্ষ যাকে বলা হবে সিনেট, এবং উভয় পক্ষের মেয়াদ হিসেবে চিহ্নিত করা হয়েছে 4 বছর। তো এই উভয় কক্ষের মধ্যে আসন বিন্যাস কেমন হবে বলা প্রস্তাবে আছে হচ্ছে 400 আসন নিয়ে গঠিত হবে হচ্ছে নিম্নকক্ষ। এর মধ্যে 300 জন সদস্য একক আঞ্চলিক নির্বাচনী এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। বাকি 100 জন নারী সদস্য সারা দেশের সকল জেলা থেকে নির্ধারিত নির্বাচনী এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হবেন। অর্থাৎ এই 100 জন এই 100 জনের ওই আসনগুলোতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শুধু নারীরা। তো এক্ষেত্রে বলা যায় যে এক ধরনের সংরক্ষণ হলো, সেই সংরক্ষণ বর্তমানে যেটা 50 আছে সেটাকে আসলে 100-তে রূপান্তর করা হলো, এটা নিম্নকক্ষের জন্যে। তারপরে আরেকটি খুবই আগ্রহোদ্দীপক বিষয়, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের মোট আসনের ন্যূনতম 10% আসন তরুণ তরুণীদের মধ্য থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করবেন। অর্থাৎ তরুণ তরুণী অংশ থেকে, কম বয়সীদের মধ্য থেকে আমি 10% রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী ঘোষণা করতে হবে। এইবার নির্বাচনে অংশগ্রহণের ন্যূনতম বয়স সীমা, সেখানে একটা বদল এসেছে। বিদ্যমান সংবিধানে এই বয়সটা হচ্ছে 25 বছর, এখন সেটা কমিয়ে 21 বছর করার প্রস্তাব করা হয়েছে। আরেকটি হচ্ছে ডেপুটি স্পিকার 2 জন, এখনো 2 জন। এই ডেপুটি স্পিকারের মধ্যে একজন অবশ্যই বিরোধী দল থেকে মনোনীত হতে হবে বলে প্রস্তাব করা হয়েছে। আরেকটি হচ্ছে 3টি পদের কথা উল্লেখ করা হয়েছে: প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং রাজনৈতিক দলের প্রধান। এই 3টি পদের মধ্যে একজন ব্যক্তি 3টির মধ্যে একটি মাত্র পদ নিতে পারবেন। অর্থাৎ এই গুরুত্বপূর্ণ 3 পদের একাধিক পদে কোনো একক ব্যক্তি যেতে পারবেন না। আর 70 অনুচ্ছেদ, আমাদের বিভিন্ন সময় আলোচনায় আসা বিদ্যমান সংবিধানের 70 অনুচ্ছেদের যেই ইস্যুটি সামনে আছে আমাদের, সেটা হচ্ছে যে 70 অনুচ্ছেদে যে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ খারিজ হয়ে যাওয়ার এক ধরনের বিধান আছে। যদিও এটাও সেভাবে বিভিন্ন সময়ে নানাজনই আসলে ভোট দিয়েছে, কিন্তু সেভাবে আসলে সে অ্যাপ্লাই করা হয়নি। তো এবার এই জায়গাটার নিয়ে এক ধরনের প্রস্তাব আছে, সেটা হচ্ছে অর্থ বিল ব্যতীত নিম্নকক্ষের সদস্যরা তাদের মনোনয়নকারী দলের বিপক্ষে, নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন। তো এই জায়গাটা, এরপরে আসছে হচ্ছে উচ্চকক্ষে সদস্য সংখ্যা কত হবে? উচ্চকক্ষে প্রস্তাব করা হয়েছে 105 জন সদস্য হবে। এর মধ্যে 100 জন জাতীয় সংসদ নির্বাচনে প্রদত্ত মোট ভোটের সংখ্যানুপাতে নির্ধারিত হবে। অর্থাৎ শুধু উইনার্স টেক অল পদ্ধতিতে না, সংখ্যানুপাতে এটা নির্ধারিত হবে। দলগুলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতির ভিত্তিতে উচ্চকক্ষের মনোনয়নের জন্য সর্বোচ্চ 100 জন প্রার্থী মনোনয়ন দিতে পারবে। তবে এই 100 জনের মধ্য থেকে কি প্রক্রিয়ায় আসলে এই 100 জন নির্বাচিত হবেন, অর্থাৎ কোনো দল যদি 5% ভোট পান, সেই 5% ভোটের এগেনস্টে আমি যদি ধরে নেই 100, যেহেতু 5টি আসন তিনি পাচ্ছেন উচ্চকক্ষে ওই দল, তাহলে এই 5টি আসন আসলে তাদের ঘোষিত যে তালিকা, সেই তালিকার কোন ক্রমানুসারে গৃহীত হবে সেটা সম্পর্কে সুস্পষ্ট কিছু বলা নেই। কত পার্সেন্ট ন্যূনতম পেলে সংখ্যানুপাতিক আসন পাওয়ার জন্য বিবেচিত হবে, সেটা বলা আছে যে ন্যূনতম 1% ভোট পেতে হবে, তাহলে সংখ্যানুপাতিক আসন পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবে ওই দলের প্রার্থীরা। বাকি যেই সিনেটের 105 জন প্রার্থীর মধ্যে সরাসরি নির্বাচিত 100, আর হচ্ছে বাকি 5 জন, এই 5 জন কিভাবে নির্বাচিত হবে? কমপক্ষে 5 জন আইন দ্বারা নির্ধারিত পদ্ধতিতে সামাজিক ও অর্থনৈতিকভাবে অনগ্রসর সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করবে।
অবশিষ্ট 5টি আসন পূরণের জন্য রাষ্ট্রপতি নাগরিকদের মধ্য থেকে প্রার্থী মনোনীত করবেন। অর্থাৎ এটি রাষ্ট্রপতি এক ধরনের অনগ্রসর গোষ্ঠী, সামাজিক অর্থনৈতিকভাবে অনগ্রসর গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিতের জন্য রাষ্ট্রপতি মনোনয়ন দেবেন। এই হলো আইনসভার স্ট্রাকচার নিয়ে যেই কথা বলা। সংবিধান সংশোধনের জায়গায় একটি সংযোজন আছে। আমরা জানি বর্তমানে হচ্ছে 2/3 সংখ্যাগরিষ্ঠতা, অর্থাৎ 300 আসনের ভেতরে 200 সংসদ সদস্য যদি আমার ভোট না দেয় বা সম্মত না হন, তাহলে সংবিধান সংশোধন করা যায় না। যে কারণে আমাদের 2/3 মেজরিটির একটা কোশ্চেন আমাদের বিদ্যমান সংবিধানে আছে। এই জায়গায় এই বিধানটি রেখে এর সাথে যুক্ত করা হয়েছে যে প্রস্তাবিত সংশোধনী উভয় কক্ষে পাশ হলে, অর্থাৎ প্রথমে নিম্নকক্ষে উঠবে, তারপর উচ্চকক্ষে যাবে, উভয় কক্ষে যদি পাশ হয় 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে, তারপর এটাকে হচ্ছে গণভোটে দিবে। তো এই গণভোটের ইস্যুটি যুক্ত হওয়াটা এটা জনগণের প্রতিনিধিত্ব বা জনগণের অংশগ্রহণটাকে অনেকটাই নিশ্চিত করবে বলে মনে হয়। আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রেও কিছু বিষয়ে বলা হয়েছে যে আইনসভার উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন নিতে হবে। কি ধরনের চুক্তি? জাতীয় স্বার্থ, রাষ্ট্রীয় নিরাপত্তা প্রভাবিত করে এমন ধরনের আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে অবশ্যই আইনসভার উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন পেতে হবে।